Dear students, welcome to Radical Learning. আজ আমরা পড়ব অমরনাথ নামক এসেটির দ্বিতীয় ভাগ। আমরা প্রথম ভাগে দেখলাম যে স্বামীজি আচাবলের মুঘল গার্ডেনে খোলা আকাশের নিচে খাবার সময় সাডেনলি স্থির করেন তিনি পুণ্যার্থীদের সাথে অমরনাথ যাত্রা করবেন এবং তার সঙ্গে যাবেন তার যে ছোট্ট যে দলটি ছিল তারা এবং তার যে আধ্যাত্মিক কন্যা সিস্টার নিবেদিতা। এর মাধ্যমে আমরা তৎকালীন অমরনাথ যাত্রা কেমন হতো তার একটা ধারণা আমরা পেয়েছি এবং লক্ষ্য করি কিভাবে পুণ্যার্থীরা তাঁবুর মধ্যে রাত্রি নিবাস করে ওই দুর্গম পথকে অনুকূল পরিস্থিতিতেও পুণ্যার্থীরা কিভাবে যাত্রা শুরু করে। তবুও কিন্তু এই স্থানে লোকের সমাগমের কোনো অভাব নেই, এখানে হাজার হাজার লোক। যাত্রাপথে স্বামীজি যেখানেই থামতেন বিশ্রামের জন্য অথবা রাত্রি নিবাসের জন্য, সমস্ত পণ্ডিত, সন্ন্যাসী, সাধারণ মানুষ তার কাছে একত্রিত হতো। আগের পাঠে আমরা দুটি ভিন্নধর্মী মতবাদের কথা কিন্তু পড়েছি, যেটি বেশিরভাগ সাধু সন্তরা পোষণ করতেন যে একদিকে বিদেশিদের ক্ষেত্রে বলতেন তারা যে স্বদেশ ও বিদেশের মধ্যে ভেদাভেদ কেন, ওরাও তো মানুষ। আবার অন্যদিকে তারা হিন্দু ও মুসলমানদের মধ্যে ঐক্যের যে ধারণা সেটাকেও তেনারা পোষণ করতে পারতেন না। এবং স্বামীজি তাদের ভাতৃবোধের জ্ঞানে তাদের ওই ধর্মীয় গোঁড়ামিকে মেনে নিয়েছিলেন, যা তার ব্যক্তিত্বের পরিপন্থী ছিল না। এবং কালক্রমে তার ধর্মনিরপেক্ষতাকে তাদের মনের মধ্যে স্বামীজি প্রেরণ করতেও কিন্তু সক্ষম হয়েছিলেন। দেখো, এবার আমরা তারপরে দেখব কি বলেছেন। লিভিং ইসলামাবাদ উই কট আপ সামওয়্যার উইথ দ্য পিলগ্রিমেজ, অর্থাৎ ইসলামাবাদ থেকে ছাড়ার সময় ছাড়ার সময় কি দেখলাম, কট আপ মানে ওখানে তো আরো তো পুণ্যার্থীরা সব যাচ্ছিল, তাদেরই কোন একটা দলের সাথে তারা মিশে গেল অ্যান্ড ক্যাম্পড উইথ ইট, এবং তাদের সাথে কি করলো, সেখানে কিন্তু ক্যাম্প করলো, তাঁবু খাটালো ফর দ্যাট নাইট, ওই রাত্রির জন্য। সেই জায়গাটা কোথায়? অ্যাট পাওয়ান, এ প্লেস ফেমাস ফর ইটস হোলি স্প্রিংস। স্প্রিংস মানে কি? ঝর্ণা। অর্থাৎ পাওয়ানে থামলো, হল্ট করলো, রাত্রি হল্ট মানে নাইট স্টে করলো, এবং যে জায়গাটা হচ্ছে একটা পবিত্র ঝর্ণার জন্য পাবন বিখ্যাত। এটা তোমরা এমসিকিউ এর জন্য দাগ দিতে পারো যে পাবন জায়গাটা। আই ক্যান রিমেম্বার, আমার মনে আছে কি, ইয়েট তবুও দ্য ব্রিলিয়েন্স অফ লাইটস রিফ্লেক্টেড ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার অফ দ্য ট্যাঙ্ক দ্যাট ইভিনিং। অর্থাৎ তার স্বামী সিস্টার নিবেদিতা বলছেন, আমার মনে আছে কি আছে, যে ইয়েট দ্য ব্রিলিয়েন্স অফ লাইট, ব্রিলিয়েন্স কতটা মনে হচ্ছে, আলোর ছটা, ঠিক আছে, কি যেটা রিফ্লেক্ট কোথায় হচ্ছিল, সেই দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার, ব্ল্যাক অর্থাৎ কালো জল থেকে। কেন কালো জল? কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যাবেলায় তো পুকুর যে জল সেটা কালো তো দেখাবেই, এবং তার উপরে কি করছে, লাইট পড়ছে, এবং সেখান থেকে লাইটটা কি হচ্ছে, রিফ্লেক্ট হচ্ছে ওয়াটার। কোথা থেকে? অফ দ্য ট্যাঙ্ক মানে হচ্ছে তুমি ডোবা তো পুকুর বা বড় দিঘি বলতে পারো। দ্যাট ইভিনিং and throngs of pilgrims proceeding in little groups from shrine to shrine, এবং throngs of pilgrims, throngs কথাটা মানে কি, throngs মানে হচ্ছে দল, ঠিক আছে, একদম দলে দলে কি করছে পুণ্যার্থীরা, তারা এগিয়ে যাচ্ছে shrine to shrine। একটা shrine কথাটা মানে হচ্ছে মঠ, এখানে মন্দির, একটা মন্দির থেকে আর একটা মন্দিরে। তারপর দেখো কি বলছে, at পেহেলগামে দ্য ভিলেজ অফ শেফার্ডস, অর্থাৎ পেহেলগাম যেটা হচ্ছে মেষপালকদের গ্রাম, মানে সেখানে মেষপালকরা বেশি থাকে, ঠিক আছে। এখানে কি হচ্ছে, দ্য ক্যাম্প হল্টেড ফর এ ডে, একদিনের জন্য পেহেলগামে, অর্থাৎ সেখানে আমাদের ক্যাম্পটা একদিনের জন্য স্টে করলো, মানে থামলো, কি জন্য? টু কিপ একাদশী। এই কথাটা মনে রাখবে, একাদশী তোমরা অনেক বাড়িতে মা বোনদের কাছে, ঠাকুমাদের কাছে শুনে থাকবে একাদশী করা, ঠিক আছে। একাদশী
এটা একটা একাদশী মানে কি? একাদশী হচ্ছে হিন্দু মত অনুসারে যে আমাদের যে এক মাসে কটা পক্ষ? দুটো পক্ষ, কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ। এবার কৃষ্ণপক্ষ অর্থাৎ অমাবস্যার পূর্ণিমা, অর্থাৎ ধরে নাও অমাবস্যার পর থেকে, অমাবস্যার পরে কি হবে? পূর্ণিমা হবে। সুতরাং অমাবস্যার পর দিন থেকে যে পূর্ণিমা পর্যন্ত কত দিন হয়? 15 দিন হয়, ঠিক আছে, 14 দিন হয়। তো 14 দিনের 11তম দিন, অর্থাৎ 11তম দিনটাই হচ্ছে তোমার একাদশী হয়। তাহলে মাসে কটা একাদশী হবে? দুটো একাদশী হবে, ঠিক আছে। এই একাদশী সম্পর্কে মনে করা হয় যে হিন্দু মানে শাস্ত্র অনুযায়ী একাদশী হচ্ছে মানে সেখানে ফাস্টিং করা হয়। এবার মানে একাদশীতে ফাস্টিং করলে কি হয়? এটা সাধারণত হিন্দু মানে বৈষ্ণবদের মধ্যে একাদশী পালনের প্রবণতাটা মানে তারা বেশি। এটা যে একাদশী মানে হচ্ছে সেই টাইমে যে বিষ্ণুর আরাধনা করা, বিষ্ণুর পূজা আর্চা করা, একাদশী না খেয়ে থাকা, ঠিক আছে। একাদশী আবার নির্জল একাদশীও হয়। এবং যেহেতু একাদশী করছে, ম্যাক্সিমাম একাদশী যখন করে দেখবে সেদিন টাইমে সেই দিনগুলোতে কাজকর্মটা কম করতে হয়, কারণ ফাস্টিং এ থাকতে হয়, ঠিক আছে, একটু রেস্টেই থাকে মানুষজন। তো সেই হাঁটা চলা যদি করে, এই চড়াই উতরাই যদি করে, তাহলে তাদেরকে তো এমনি খিদে লাগবে, পরিশ্রম হবে, তাহলে তাদের একাদশী পালনটা একটু মুশকিল হবে। সেই জন্য কি করলো, যেহেতু একাদশী পালনের জন্য তারা পেহেলগামে তারা কিন্তু একদিন তারা তাদের যাত্রাটাকে থামিয়ে রাখলো, তারা রেস্ট নিল। ইট ওয়াজ এ বিউটিফুল লিটল র্যাভাইন ফ্লোর, অর্থাৎ যেখানে নিল সে জায়গাটা কি হচ্ছে? র্যাভাইন। র্যাভাইন মানে হচ্ছে তোমার গিরিখাদ। এই র্যাভাইন এগুলো এই প্যারাতে অনেকগুলো জিওগ্রাফিক্যাল টার্ম পাবে। র্যাভাইনটাও সাধারণত জিওগ্রাফিক্যাল একটা টার্ম। র্যাভাইন মানে হচ্ছে তোমার যদি কোনো এই যে ওখানে পাহাড় এরকম টাইপের কি বড় 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 পাহাড়ের কি রয়েছে চূড়া, তো সুতরাং এই পাহাড়ের এই যে অংশটা, এই অংশটাকে গিরিখাদ বলে, ঠিক আছে। যে গিরি মানে পাহাড়, এই তোমরা পড়েছো, এই অংশটাকে বলছে র্যাভাইন, ঠিক আছে। এই অংশটাকে বলবে র্যাভাইন। অর্থাৎ এই র্যাভাইনের যে ফ্লোর, ঠিক আছে, বড় বড় বিশাল বিশাল পাহাড়, এদিকে পাহাড় রয়েছে একটা, এরকম করে পাহাড় রয়েছে, ওদিকে একটা পাহাড় আছে, দুটো পাহাড়ের মাঝে কি হয়েছে দেখা যাচ্ছে ছোট্ট একটা নদী বয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং সেই পাহাড়ের উপত্যকা অঞ্চলে দেখা যাচ্ছে যে সেখানে লোকজনরা বসবাস করে। র্যাভাইন মানে হচ্ছে এই র্যাভাইন ফ্লোর ফর দ্য মোস্ট পার্ট অফ স্যান্ডি আইল্যান্ড। এবং সেখানে কি রয়েছে? স্যান্ডি, যে র্যাভাইন যে নেমে আসছে, এই র্যাভাইনটা কি হচ্ছে? এখানে স্যান্ডি পার্ট, স্যান্ডি আইল্যান্ড, ঠিক আছে, বালুকাময় দ্বীপ ইন দ্য পেবল ওল। পেবল ওল মানে ছোট ছোট যে এই যে পাহাড় থেকে নেমে আসছে, সুতরাং নুড়ি বালি পাথর এগুলো তো এর সাথে ইরোশনাল ওয়ার্কের পরে নেমে আসবে। তো সুতরাং এগুলো জমা করতে ডিপোজিট কোথায় হবে? তার প্লেন আনসারে, তার পেডিমেন্ট রিজিয়নে। তো সেই পেডিমেন্ট রিজিয়নতে এই যে যদি সাপোজ যদি এটা পাহাড়ি অঞ্চল হয়, তোমার ধরো এটা পাহাড়ি অঞ্চল, তো এখান থেকে যদি ছোট ছোট কি হবে? পেবেল, নুড়ি, পাথর এগুলো সব এসে এইখানে জমা হবে, তাই না? এখান থেকে তো এরকম টাইপের ওরকম রিজিয়নে। এবং কি করছে? পেবেল ওড বেড অফ এ মাউন্টেন স্ট্রিম, ঠিক আছে। মাউন্টেন স্ট্রিম মানে হচ্ছে ছোট নদী। এখান থেকে মাউন্টেন থেকে যে জলধারা নেমে আসছে, সেই জলধারা নেমে আসার ফলে এখানে কি হয়েছে? একটা আইল্যান্ড তৈরি হয়েছে, ঠিক আছে। এবং তার আশেপাশে এগুলো কি রয়েছে? মনে হচ্ছে পেবেল ওল, ছোট 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 নুড়ি, এগুলো সব কি হয়েছে? জমা হয়েছে। মানে একটা খুব একটা সুন্দর একটা পরিবেশ, অর্থাৎ একটা ঝর্ণা নেমে আসছে। এখানে তোমাকে এই মানে তোমার প্যারাটাতে তোমার ন্যাচারাল বিউটি সম্পর্কে ওই রিজিয়নটাতে বলা আছে। তোমাকে কম্পেয়ার মানে মনে মনে এটা কম্পেয়ার করে নিতে হবে, একটা ইমাজিনেশন পিকচার তোমাদের মনের মধ্যে তৈরি করতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে যে পাহাড় থেকে একটা নদী নেমে আসছে, ঠিক আছে। পাহাড়ের যে পাদদেশীয় অঞ্চলে সেখানে কি রয়েছে? ছোট 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 নুড়ি বালি এই সমস্ত দ্বারা একটা দ্বীপের মতো গঠিত হয়েছে, এবং তার মধ্যে দিয়ে কি হচ্ছে? নদী, ছোট্ট একটা নদী বয়ে চলেছে, ঠিক আছে। এরকম একটা রিজিয়ন। দিস স্লোপস অ্যাবাউট ইট, ওই অর্থাৎ এই সমস্ত এই যে স্লোপস পাহাড়ের ঢাল, অ্যাবাউট ইট কি রয়েছে? তার চারপাশে রয়েছে ওয়ে ডার্ক উইথ পাইন ট্রিজ, অর্থাৎ এই যে স্লোপ পাদদেশীয় অঞ্চলে পাহাড়ে একদম ঘন কি রয়েছে? পাইন গাছের জঙ্গল রয়েছে, অন্ধকার হয়ে আছে একদম মনে হচ্ছে। and over the mountains it is heard over the mountain it
হেড ওয়াজ সিন, অর্থাৎ হেড ওয়াজ সিন মানে হচ্ছে তার মাথা গুলো দেখা যাচ্ছে। কার মাথা দেখা যাচ্ছে? মানে ঠিক এরকম, এই যে যেমন দেখালাম, এই যে বড় 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 মাউন্টেন, ঠিক আছে, এই মাউন্টেন রিজিয়ন, এখানে কি রয়েছে? বড় বড় সব গাছ রয়েছে, হ্যাঁ, এখানে বড় বড় পাইন গাছের জঙ্গল রয়েছে, ঠিক আছে, এবং এই পাইন গাছের জঙ্গল উপর থেকে মাথাটা দেখা যাচ্ছে প্রত্যেকটা পর্বত চূড়ার শেখরে মাথাটা, এই মাথাগুলো দেখা যাচ্ছে। এবং কি সেই মাথার ওখান থেকে কি হচ্ছে দেখো, এ সানসেট, এবং ওখান থেকে দেখা যাচ্ছে সূর্য, দেখো পাহাড় দেখে তো সূর্য কেমন, হ্যাঁ, সানরাইজ দেখা যাচ্ছে, সানসেট, সেখানে সূর্য মনে হচ্ছে যে পাহাড়ের পিছনে চলে যাচ্ছে, আবার সূর্য চলে যাওয়ার পরে এখান থেকে মনে হচ্ছে কি উঠছে, যে চাঁদ উঠছে, দা মুন, সূর্য মানে সূর্য ডোবাও দেখা যাচ্ছে, সূর্যাস্তও দেখা যাচ্ছে, এবং চাঁদও দেখা যাচ্ছে, নট ইয়েট ফুল, এবং যে চাঁদটা হচ্ছে ফুল নয়। ফুল কেন নয়? আমাদের এখানে একাদশী চলছে, তাহলে সুতরাং এখানে সূর্য যখন ডুবে যাচ্ছে তখন এই সমস্ত রিজিয়নে কি দেখা যাচ্ছে, যে অর্ধচন্দ্রাকৃতির চাঁদও দেখা যাচ্ছে। অর্থাৎ ওই দূরে দিগন্তে যখন আমরা তাকাচ্ছি তখন দেখা যাচ্ছে পাইন গাছের জঙ্গল, ঠিক আছে, তার স্লোপটাকে, ধাপটাকে ঘিরে রেখেছে, এবং তার পর্বতের মাথাগুলোর উপর থেকে, মাথা থেকে কি দেখা যাচ্ছে, সেখানে সূর্য ডুবছে, সূর্যাস্ত হচ্ছে, এবং অর্ধচন্দ্রাকৃতির চাঁদও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে, অর্থাৎ এটা দেখে এত সুন্দর লাগছে, ঠিক যেমন সুইজারল্যান্ড এবং নরওয়েতে এরকম ধরনের সিনিক বিউটির জন্য সুইজারল্যান্ড এবং নরওয়ে বিখ্যাত, ঠিক আছে। সেজন্য কাশ্মীর কিন্তু আমাদের কি, ওই জন্যই কাশ্মীরকে আমাদের ভূস্বর্গ বলা হয়, এত সুন্দর। সুইজারল্যান্ডে বড় বড় পাহাড়, উঁচু উঁচু পাহাড় রয়েছে, বড় বড় তৃণভূমি রয়েছে, পশ্চার ল্যান্ড রয়েছে, ঠিক আছে, এর জন্য সুইজারল্যান্ড, নরওয়েতেও তাই, গ্লেসিয়ার, বড় বড় পাহাড় টাহাড় এইসবের জন্য বিখ্যাত। একদম মানে কি বলবো, একদম সিনিক বিউটি, যেটা তোমরা পিকচারে কথাটা পড়েছো না, ঠিক সেরকম ধরনের বিউটি এখানে দেখা যাচ্ছে। অ্যাট দেয়ার জেন্টেলেস্ট অ্যান্ড দ্য লাভলিয়েস্ট, একদম কি বলবো, লাভলি, সব থেকে সৌন্দর্য এবং সব থেকে মানে কি বলবো শুভ্র বলা যায়। কার বিউটি? এই কাশ্মীরে। হিয়ার উই স দ্য লাস্ট হিউম্যান ডুয়েলিংস, এখানে আমরা দেখেছিলাম দ্য লাস্ট হিউম্যান ডুয়েলিংস, ডুয়েল করা মানে হচ্ছে বসবাস করা, এখানে মানুষের শেষ অবস্থান দেখলাম। কারণ একটা সার্টেন হাইটের পর থেকে তো আমরা তো তার উপর থেকে বসবাস করতে পারি না, কারণ যত উপরে উঠবো তখন কি হবে, তো ঠান্ডা বেশি হবে, এত মানে টেম্পারেচার একদম ড্রপ করে যাবে, তার সাথে সাথে আমাদের যেমন লাইভলিহুডের জন্য বেসিক যে সমস্ত এমিউনিটিস গুলো সেগুলো আমরা পাবো না, সেজন্য বেশি উপরে কিন্তু আর হিউম্যান সিভিলাইজেশন দেখা যায় না। আর পাশে কি দেখা যাচ্ছে? এ ব্রিজ, একটা ব্রিজ দেখা যাচ্ছে, ঠিক আছে, এ ফার্ম হাউস, একটা খামার বাড়ি, উইথ প্লাউড ফিল্ড, যে খামার বাড়ির পাশে জমিগুলো কি রয়েছে, একদম চাষ করা রয়েছে, কর্ষিত জমি, এন্ড ফিউ সিটার হাট। এই সিটার হাট কথাটা মানে কি? সিটার হাট, সিটার হাট, সিটার হাট, এই সিটার হাট কথাটা মানে হচ্ছে তোমার ওই যে নরওয়ে এবং উত্তর যে নরওয়ের অ্যাকচুয়ালি যে পশ্চার ল্যান্ড, পার্বত্য অঞ্চলে যে পশ্চার ল্যান্ড, তৃণভূমি, সেখানে গ্রীষ্মের সময় কি হয়, একটা খামার বাড়ি টাইপের তৈরি করা হয়, সেখানে সেই গরুগুলো সেখানে থাকে, এবং তার যে দুধ মানে দুগ্ধ উৎপাদন করার যে সমস্ত মানে দুগ্ধ জাতীয় পদার্থ সেইগুলো সেখানে কিন্তু রাখা থাকে, ঠিক আছে, অর্থাৎ পশু রাখার জায়গা, বা তার সাথে সাথে দুগ্ধ বা পশুজাত দ্রব্য, যে সমস্ত দুধ, মাখন টাখন যাগুলো হয় সেইগুলো কিন্তু রাখা যায়। এটা কিন্তু একটা জিওগ্রাফিক্যাল টার্ম নয়, জিওগ্রাফিতে স্যাটার বেল্ট মানে কথাটা খুব ইউজ হয়। স্যাটার মানে হচ্ছে একদম অ্যাকচুয়ালি উঁচু জায়গাতে, সেই জন্য স্যাটার হাট দেখা যায় এখানে। অ্যান্ড হিয়ার, এবং এখানে কি, অন গ্রাসি নল, নল কথাটা মানে হচ্ছে একদম ঘাসময় একটা কি দেখা যাচ্ছে, ওই যে ঢিবির মতো দেখা যাচ্ছে, উঁচু ঢিবি। When the final march began, অর্থাৎ আমাদের যখন ফাইনাল মার্চ মানে একদম অন্তিম যাত্রা, ঠিক আছে, আরম্ভ হলো, we left the rest of our party encamped, অর্থাৎ যাদের সাথে আমরা ক্যাম্প করেছিলাম, ঠিক আছে, হল করেছিলাম একাদশীর সাথে, কিন্তু তারা রইলো, কিন্তু আমরা কিন্তু আমাদের যাত্রা কমপ্লিট করে এখান থেকে বেরিয়ে গেলাম, চলে গেলাম। দেখো তারপর
থ্রু সিনস অফ ইনক্রেডিবল বিউটি, অর্থাৎ এই যে আমরা মনোরম, অতুলনীয়, আনবিলিভেবল যে আমরা সৌন্দর্য আমরা দেখলাম এখানে, তার মধ্য দিয়ে কি হচ্ছে 3000 of us ascended in the valleys that opened before us as we went, অর্থাৎ এই মনোরম পরিবেশের মধ্যে অ্যাসেন্ডেড মানে আমরা প্রায় 3000 যে পুণ্যার্থী তারা আমরা অ্যাসেন্ডেড করা কথাটার মানে হচ্ছে ওঠা, ঠিক আছে, তার অপোজিট হবে ডিসেন্ড মানে চড়াই করা, যেহেতু পাহাড়ি অঞ্চলে উঠছে সুতরাং চড়াই করছে মানে উঠছে। কোথায় যাচ্ছে? তাদের আলটিমেট ডেস্টিনেশন কোথায়? অমরনাথকে, একদম সেটা একটা সার্টেন হাইটে একটা উঁচু জায়গায় রয়েছে, সুতরাং তারা এই পাহাড়ি অঞ্চল থেকে তাদের উঠে যেতে হবে। এবং পাহাড়ি অঞ্চলে কি হয়, পাহাড়ি অঞ্চলে তোমার কোথাও যেতে গেলে দেখবে যে অল্প একটু রাস্তায় ট্রাভেল করতে বহু টাইম লেগে যায়। এরকম যদি পাহাড়ি অঞ্চলে তুমি ডাইরেক্ট এরকম ভাবে কি করতে পারো না, কারণ যেহেতু স্টিপ স্লোপ, ডাইরেক্ট এরকম চড়াই করতে পারবে না, অ্যাসেন্ড করা সম্ভব নয়। তখন কি করতে হয়, এই ধাপে ধাপে দড়ি করে চারিদিকে এরকম করে কি হয়, যেতে হয় আস্তে আস্তে। সুতরাং এরকম উঠছে, আস্তে আস্তে উঠছে এবং চড়াই হচ্ছে, হাইট বাড়ছে পর্বতের। দ্য ফার্স্ট ডে উই ক্যাম্প ইন এ পাইন উড, ঠিক আছে, প্রথম দিন তারা যেখানে ক্যাম্প করেছিল সেখানে একটা পাইন গাছের জঙ্গলে, কারণ পাইন গাছে দেখবে তোমার, যেহেতু পাইন হচ্ছে একটা কি কনিফেরাস ট্রি, ঠিক আছে, সেই জন্য হাই অল্টিটিউডে সবসময় এই পাইন জাতীয় গাছই দেখা যায়। পাইন জাতীয় গাছ মানে দেখবে যে এরকম টাইপের, হ্যাঁ ঠিক এরকম টাইপের এক ধরনের গাছ তোমরা দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এটাকে বলা হয় সরলবর্গীয় কনিফেরাস, কারণ একটাই মেন কি থাকে, কাণ্ড থাকে। এই কনিফেরাস পাইন জাতীয় গাছ কিন্তু হিমালয়ান রিজিয়নে সব থেকে বেশি পাওয়া যায়, হাই অল্টিটিউডে বেশি পাওয়া যায়। এবার তাহলে পাইন উডের জঙ্গলে দেখলাম। দ্য নেক্সট, পরবর্তীতে উই হ্যাড পাস দ্য স্নো লাইন। স্নো লাইন কি দেখো, স্নো লাইন হচ্ছে যে সাপোজ তুমি এই যে দেখালাম এই পার্বত্য অঞ্চল, তো সুতরাং যত তুমি উপরের দিকে যত তুমি উঠবে তত কি হবে, টেম্পারেচার কিন্তু কমবে, ঠিক আছে। এবার এমন একটা রিজিয়নে পৌঁছাবে যেখানে যে সাপোজ একটা ইমাজিনারি লাইন, যে রেখার উপরে সবসময় কিন্তু বরফ জমে থাকে, ঠিক আছে, যেহেতু এই রেখার উপর টেম্পারেচার মাইনাসে চলে যায়, সেই জন্য বরফ এই রেখাটার উপরে বরফ সবসময় জমে থাকে এবং এই রেখাটার নিচে সবসময় বরফ কি থাকে এবং বরফ থাকে না। সেই জন্য এই যে লাইনটা, এই লাইনটাকে বলছে স্নো লাইন। এই লাইনটা কিন্তু কোনো পার্মানেন্ট নয়, ওয়েদার সিজন ওয়াইজ লাইনটা কোনো সময় যখন সামার সিজন আসবে তখন আরো উপরে স্নো লাইন আরো উপরে চলে যাবে, ঠিক আছে। আবার যখন উইন্টার সিজন আসবে তখন স্নো লাইন কিন্তু আরো নিচে চলে আসবে। অর্থাৎ স্নো লাইন মানে কি, যে লাইনের উপরে সবসময় বড় তুষারাবৃত থাকে পাহাড়ি অঞ্চলটা, এই পাহাড়ি নয় পার্বত্য অঞ্চলটা। এবার কি হচ্ছে, স্নো লাইন এন্ড পিচড আওয়ার টেন্টস বিসাইড এ ফ্রোজেন রিভার, এই যে বললাম। এবং সেখানে যে কি হচ্ছে, এবং স্নো লাইনের উপরে যেহেতু টেম্পারেচার সবসময় মাইনাসে থাকে, সেই জন্য সেখান থেকে যে ছোট ছোট যে নদীগুলো রয়েছে, স্ট্রিমগুলো রয়েছে, সেইগুলো কিন্তু জমে গেছে ঠান্ডার জন্য, কারণ জল তো জিরোতে কিন্তু জমে যায়। সুতরাং তাদের তাঁবুটা কোথায় করলো, এই যে ফ্রোজেন যে রিভার তার ঠিক পাশে করলো। দ্যাট নাইট, সেই রাত্রে, দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিপার and the next evening at still the greater heights the servants had to wander at many miles in search of the scanty fuels। তার মানে কি, এবার যত উপরে যখন যাচ্ছ তখন কি হচ্ছে, তোমার টেম্পারেচার কমে যাচ্ছে, তো সুতরাং আগুন তো জ্বালাতেই হবে, ঠিক আছে, কারণ আগুনের তাপ না পেলে একদম হাইপোথার্মিয়া হয়ে যাবে, সব ঠান্ডার জন্য একদম জমে যাবে, ঠান্ডার জন্য মৃত্যু হতে পারে এমন অবস্থা, শরীরের বিভিন্ন জায়গায় প্যারালাইজ হয়ে যেতে পারে ঠান্ডার জন্য। সুতরাং একটা সার্টেন হাইটে গেলে কিন্তু টেম্পারেচার ফায়ার কিন্তু লাগবেই, যেমন করেই হোক তোমার কিন্তু আগুনের একটা ব্যবস্থা তোমাকে করতেই হবে। তো তারা যখন ফায়ার উড পেরিয়ে ফ্রোজেন রিভারের পাশে গেল তখন কি দেখলো, একটা গ্র্যান্ড ক্যাম্প ফায়ার হয়েছিল এবং সেটা কি ছিল, মেড অফ জুনিপার। এখানে একটা কথা আছে, জুনিপার, JUNIPER, এটা হচ্ছে জুনিপার, আছে একটা গাছ, ঠিক আছে, দেখো এরকম টাইপের জুনিপার একটা হচ্ছে গাছ যেটা পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়, ঠিক আছে। এবং যে গাছটাতে সহজেই কিন্তু এই যে আগুন কিন্তু ধরা, মানে চট করে কাঠটাতে আগুন ধরে যায়, ঠিক আছে। মানে ক্যাম্প ফায়ারের জন্য জুনিপার ট্রিটা হচ্ছে কিন্তু যেটা
ভিজে ভিজে থাকলেও কিন্তু অতি সহজেই চলে যায়। এই জুনিপার গাছ যদি পাওয়া যায় তাহলে অতি সহজেই কিন্তু ক্যাম্প ফায়ার করা যায়। কিন্তু এখানে কি হলো, প্রথম রাত্রে আমরা এই জুনিপার গাছের ইয়ে দিয়ে কি করলাম, ডালপাল্লা দিয়ে আমরা কি করলাম, আমাদের ক্যাম্প ফায়ারটা কমপ্লিট করলাম, আমরা আগুনের শেক নিলাম। তারপরে কি করছে, এন্ড দ্য নেক্সট ইভিনিং, তারপরে যে সন্ধ্যাবেলা কি হলো, অ্যাট স্টিল গ্রেটার হাইটস, এবং তার থেকে এই যে উঠছে, ঠিক আছে, আরো উপরে যখন উঠে গেল, তখন উঠে গেলে কি হলো, দ্য সার্ভেন্টস হ্যাড টু ওয়ান্ডার, WANDER, ওয়ান্ডার মানে হচ্ছে WANDER, ওয়ান্ডার কথাটা মানে কি, ওয়ান্ডার নাই, WANDER, ওয়ান্ডার মানে অবাক হয়ে যাওয়া, অ্যাস্টনিশড। আর WANDER, ওয়ান্ডার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ান্ডার কথাটা মানে হচ্ছে মানে মুভিং এমলেসলি, ঠিক আছে, যখন উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা। এখানে ওয়ান্ডার মানে এখানে সার্ভেন্ট কি খুঁজছে, তার এই কাঠ খুঁজছে যে আবার কি ক্যাম্প ফায়ার করা যায়। সেজন্য সে কি সার্ভেন্ট কি করছে, হ্যাড টু ওয়ান্ডার মেনি মাইলস, বহু মাইল মানে হচ্ছে বহু মাইল কি হয়েছিল, তাকে বহু কোর্সটাকে খুঁজে বেড়াতে হয়েছিল। ইন সার্চ, খুঁজে বেড়াতে হয়েছিল ইন সার্চ দিস স্ক্যান্টি ফুয়েল, স্ক্যান্টি মানে হচ্ছে অল্প, এই অল্প ফুয়েল, ফুয়েল মানে এই জুনিপার বা এরকম জাতীয় কোনো কাঠের জন্য, যাতে তারা ক্যাম্প ফায়ার করতে পারে। At last the regular pathway came to an end. রেগুলার পাথওয়ে মানে যে রাস্তা দিয়ে সাধারণত লোকেরা চলাচল করে, তো সে একটা দেখলেই বোঝা যায়। এবার যত হাইট উঠছে তার মানে কি বললাম, দেখো এখানে কি বলেছিলাম, প্রথমে যে অমরনাথ 8 থেকে 9 মাস কিন্তু বন্ধ থাকে, 10 মাস বন্ধ থাকে, ঠিক আছে, এই হার্টস কন্ডিশন এবং হার্ট মানে একদম জিওগ্রাফিক্যাল কন্ডিশনের জন্য, এমন তার ট্রেন। তো সুতরাং তারপরে যখন 2 মাস খোলা থাকে, ঠিক আছে, এবং যেহেতু এই জায়গাতে পৌঁছানোর জন্য সবাইকে পায়ে হেঁটে যেতে হয়, সুতরাং সবাই তার পৌঁছাতে পারে না। হ্যাঁ, যখন একটা সার্টেন হাইটে আমরা যখন চলে যাই তখন রাস্তা কিন্তু আরো ছোট হয়ে যায়, একদম সংকীর্ণ হয়ে যায়। রাস্তাটা কেমন দেখো, কি বলেছে, রেগুলার পাথওয়ে কিন্তু আমরা শেষ হয়ে গেল, এন্ড উই হ্যাড টু স্ক্রাম্বল আপ এন্ড ডাউন। স্ক্রাম্বল কথাটা মানে হচ্ছে হামাগুড়ি দাও, কিন্তু এখানে হামাগুড়ি নয়, আমাদের করতে হয়েছিল চড়াই এন্ড উতরাই, মানে একবার উঠতে হচ্ছিল, একবার আস্তে আস্তে নামতে হচ্ছিল, একবার উঠতে হচ্ছিল নামতে, এরকম ভাবে কিন্তু আমাদের ডেস্টিনেশন তাদেরকে পৌঁছাতে হচ্ছিল। অ্যালং দা, এই চড়াই উতরাই করছিল মানে কার মধ্য দিয়ে, অ্যালং দা গোট পাথ, গোট মানে ছাগলের রাস্তা, ছাগলের রাস্তা মানে কি, এখানে হচ্ছে সরু রাস্তা, একদম ন্যারো সংকীর্ণ রাস্তাকে বলা হয়েছে, তার মাধ্যমে আস্তে 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 উঠতে হচ্ছিল। অন দা ফেস অফ স্টিপ ডিক্লিভেটিভস, স্টিপ ডিক্লিভেটিভস মানে ডিক্লিভেটিভস, স্টিপ মানে কি বললাম, স্টিপ মানে বললাম খাড়া, আর ডিক্লিভেটিভস মানে হচ্ছে তোমার নেমে আসা, ঠিক আছে, একদম খাড়া ঢাল যেখান থেকে। স্টিপ ডিক্লিভেটিভস স্টিল উইল রিচ দ্য বোল্ডার স্ট্রান, মানে তবু আমরা সেখানে পৌঁছালাম কি করে, যে একদম বোল্ডার স্ট্রান মানে পাথর ছড়ানো, ঠিক আছে, বোল্ডার স্ট্রান গর্জ, গর্জ মানে গর্জ কথাটা মনে হচ্ছে গিরিখাত, হ্যাঁ, এই যে এইটাকে বলছে কি গর্জ বা গিরিখাত, ঠিক আছে, আমরা এইভাবে আস্তে 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 পৌঁছালাম, গিরিখাত দিয়ে ওখানে পৌঁছে গেলাম। ইন হোয়ার, যেখানে কি দেখলাম, অমরনাথ, দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড এট দ্য এন্ড, আমরা কি দেখলাম, যেখানে অমরনাথ যেখানে অবস্থিত সেই গুহাতে, এইভাবে সেই অমরনাথের গুহাতে আমরা কিন্তু এট দ্য এন্ড আমরা কি করলাম, পৌঁছে গেলাম যেখানে অমরনাথ গুহা অবস্থিত ছিল। As we ascended this, যে আমরা এটাতে উঠছিলাম, চড়াই করছিলাম, তখন কি, we had before us a snow peak covered with white veil, আমরা তার সামনে কি দেখতে পাচ্ছিলাম, একদম স্নো পিক, ঠিক আছে, স্নো পিক মানে কি, এই যে মাউন্টেনে যেটা বললাম, প্রত্যেকটা মাউন্টেনের মাথাগুলোতে কি রয়েছে, যে বরফে আচ্ছাদিত রয়েছে, দেখবে স্নো পিক মানে মাউন্টেনার রিজিয়নে যখন যদি যাও কোনো সময়, দেখবে পাহাড়ের পর্বতগুলো সব দেখবে যে বরফে ঢাকা রয়েছে, ঠিক আছে, এই বরফটাকে কি হয় কার সঙ্গে তুলনা করেছে, কভারড উইথ দ্য হোয়াইট ভেল, হোয়াইট মানে এখানে হোয়াইট মানে যে স্নো কালার তো হোয়াইট কালারে হয়, ভেল মানে হচ্ছে তোমার ঘোমটা, যার মনে হচ্ছে একদম পাহাড়ের মাথাগুলো কি রয়েছে, হোয়াইট সাদা রঙের ঘোমটা দিয়ে রয়েছে, এন্ড হোয়াইট ভেল এবং নিউলি ফলেন, যেটা সদ্য পড়েছে আর কি, বরফগুলো সদ্য পড়েছে, এন্ড দ্য কেভ
ইটসেলফ এবং গুহাটা নিজেই কি হচ্ছে ইন এ নিস নেভার রিচ বাই সানলাইট। নিস কথাটা মানে কি? নিস কথাটা NICHE নিস কথাটা মানে হচ্ছে তার সুটেবল প্লেস, স্থান, নিজ স্থান। এই নিচটাও কিন্তু অনেকটা জিওগ্রাফিতে ইউজ হয়, যেমন বলে জিওগ্রাফিতে ইউজ হয় যে ইকোলজিক্যাল নিচ। ইকোলজিক্যাল নিচ মানে কোনো বস্তু তার মানে তার বাস্তুতন্ত্রে তার কোথায় অবস্থান বোঝায়, তাকে বলে ইকোলজিক্যাল নিচ। ঠিক সেরকম তার সুটেবল, এখানে প্লেস, সুটেবল প্লেস কোথায়, যেখানে অমরনাথ জায়গায় থাকার জায়গা সেখানেই রয়েছে কি রয়েছে যে কেভ ইটসেলফ ইন এ নিচ নেভার রিচ বাই সানলাইট, যেখানে কখনোই, যেখানে অবস্থিত, যেখানে অমরনাথ গুহাটা যেখানে রয়েছে সেখানে কখনোই কিন্তু সানলাইট, সূর্য কিরণ, সূর্যরশ্মি পৌঁছায় না। শোন গ্রেট, এবং সেখানে কি দেখা যাচ্ছে অমরনাথের গুহার ভেতরে গিয়ে? দ্য গ্রেট আইস লিঙ্গম, বড় অমরনাথের কি দেখলাম যে আইস লিঙ্গম মানে একদম বরফের একটা লিঙ্গ, বরফ লিঙ্গ। ঠিক আছে, সেটাই অমরনাথে দেখবে বহুবার আমরা পিকচারে আমরা এই পড়াতে দেখিয়েছি ইন্ট্রোডাকশনে যে অ্যাকচুয়ালি অমরনাথের আইস লিঙ্গমটা কেমন হয়, দেখো ঠিক এরকম টাইপের, দেখছো? এবার দেখো that must have seemed, ঠিক আছে, to the awestruck কথাটা মানে কি? একদম যেটাকে দেখে একজন মাস্ট হ্যাভ সিন, বিস্মিত হয়ে গিয়েছিল। কে? একদম awestruck কথাটা মানে হচ্ছে বিস্মিত হয়ে যাওয়া, মানে চমকে যাওয়া, মানে একদম কি কোনো কিছু একদম দেখলে যেমন একদম হতভম্ব হয়ে যাওয়া সেরকম টাইপের। awestruck peasants, কারা? চাষিরা। who first came upon it, যে প্রথম এটাকে দেখেছিল। ঠিক আছে, অমরনাথ গুহাটাকে প্রথম যে দেখেছিল। লাইক দ্য ওয়েটিং প্রেজেন্স অফ গড, যেমন ঠিক যেন কেমনটা মনে হয়েছিল, ওয়েটিং অপেক্ষামান কি? প্রেজেন্স অফ গড, ভগবানের মানে উপস্থিতি। এখানে এই যে সমগ্র আমরা এই প্যারাটা যেটা পড়লাম, এখানে আমরা দেখলাম যে অমরনাথে অ্যাট দ্য এন্ড ফাইনালি কিভাবে তারা একটা ন্যাচারাল বিউটির বর্ণনা দিতে দিতে কিভাবে গোটা পথের বর্ণনা দিয়ে অমরনাথে এটা এসে পৌঁছালাম। এই যে অমরনাথের যে আবিষ্কার, সৃষ্টিকর্তা নয়, যে অমরনাথের গুহাটা, এটা একটা পৌরাণিক মত আছে যে কেউ মানে এটা ফোকলোর বলা যায়, পৌরাণিক কথা ওয়াইজ যে বলা হয় যে অমরনাথের যে গুহাটা, এই গুহাটা নাকি বুটা মালিক নামে একজন মুসলিম 1850 খ্রিস্টাব্দে এই গুহাটাকে তিনি আবিষ্কার করেছিলেন, তিনি খুঁজে পেয়েছিলেন। তিনি কিন্তু নিজে একজন মুসলিম শেফার্ড ছিলেন, অর্থাৎ মেষ পালক ছিলেন। একদিন তিনি কোথায় গিয়েছিলেন, যে ওই গুহার ওখানে পৌঁছিলেন এবং সেখানে দেখলেন একজন সাধু। ঠিক আছে, তখন সেই সাধু তাকে কি করলেন, যে কিছুটা কয়লা দিলেন। ঠিক আছে, যে কয়লা, সেটাকে নিয়ে সে কিন্তু বাড়ি এলো। বাড়ি যখন খুলছে, যখন দেখছে সে কয়লাটা কিন্তু গোল্ডে রূপান্তরিত হয়ে যায়। সুতরাং সেই সাধুকে যখন সে থ্যাংক ইউ করার জন্য সেখানে সেই জায়গায় আবার পৌঁছায়, তখন দেখে সেখানে গিয়ে সাধু কিন্তু আর বর্তমান নেই, উপস্থিত নেই। সেখানে রয়েছে একটা আইসের বরফের একটা শিবলিঙ্গ। ঠিক আছে, সেই তখন থেকেই অমরনাথ কিন্তু হিন্দুদের কাছে একটা পবিত্র স্থান হিসেবে কনসিডার করা হয়, মানা হয়। ঠিক আছে, এটা একটা ফোকলোর, অর্থাৎ মানে গল্প ওয়াইজ এটা শোনা যায় লোক মুখে। এই অমরনাথের কথা আমরা বেদেও কিন্তু অমরনাথ, অনেক আগে কিন্তু বেদেও কিন্তু এই অমরনাথের কথা উল্লেখ রয়েছে। তো সুতরাং আমরা গোটাটা দেখলাম যে কিভাবে অ্যাট দ্য এন্ড কত মানে কিরকম ভাবে জার্নির মাধ্যমে তারা অমরনাথে এসে তারা সিস্টার নিবেদিতা, স্বামী বিবেকানন্দ এবং তার যে ছোট্ট দল বলে লোকরা এসে অমরনাথে এসে তিনি পৌঁছালেন। বোঝা গেছে? এবার আমরা যেটুকু পড়লাম এইটার MCQ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো এবার MCQ গুলো আমরা দেখব। প্রথমে কি রয়েছে, দ্য গ্রুপ, অর্থাৎ স্বামী বিবেকানন্দের সিস্টার নিবেদিতার যে গ্রুপ ছিল, এনক্যাম্পড অ্যাট, কোথায় তারা ক্যাম্প করেছিল? অ্যাট পাওয়ান, রাত্রি থাকার জন্য। অ্যান্ড এই পাওয়ানটা কিসের জন্য ফেমাস ছিল? ফেমাস ফর হোলি স্প্রিং। ঠিক আছে, হোলি স্প্রিং, পবিত্র ঝর্ণার জন্য। দ্য ট্যাঙ্ক ওয়াটার ওয়াজ ডার্ক, অর্থাৎ সেখানে দেখলো যে সেখানে গিয়ে স্বামী সিস্টার নিবেদিতা কি বললো, যে তার মনে আছে কি, যে পুকুরের উপর, জলের উপর কি দ্য ব্রিলিয়েন্স অফ কি লাইট,
তার আলোর ছটা এখনো পড়ছে, ঠিক আছে, সেই পুকুরের জলের কালারটা কি ছিল, পুকুর নয় ডোবা টাইপের বলতে পারি, সরি দিঘি টাইপের বলতে পারি, যে ট্যাঙ্ক ওয়াটার কেমন ছিল, ডার্ক। কেন? কারণ তখন ইভিনিং ছিল, ঠিক আছে, তখন ছিল ইভিনিং, সন্ধ্যাবেলায় তো কালোই হবে জলের রং দেখতে। দ্য থ্রংস কথাটা মানে কি, থ্রংস কথা মানে হচ্ছে দল, থ্রংস অফ পিলগ্রিমস অর্থাৎ পুণ্যার্থীদের যে দল, তারা কি করেছিল, প্রসিডেড কি হয়েছিল, কোথায় যাচ্ছিল, দলে দলে তারা কোথায় যাচ্ছিল, ফ্রম শ্রাইন টু শ্রাইন, অর্থাৎ একটা মঠ থেকে আর একটা মঠ, বা মন্দির থেকে আর একটা মন্দির থেকে আর একটা মন্দিরে। তারপর দেখো ফ্রম পাবন দ্য ন্যারেটর, অর্থাৎ পবন বা পাবন, দ্য ন্যারেটর ওয়েন্ট টু, কোথায় গিয়েছিল, পবন থেকে কোথায় গেল, পেহেলগাঁও, ঠিক আছে, এটা মনে রাখবে, পবন থেকে কোথায় এলো, পবন থেকে এলো পেহেলগাঁও এলো। এবার এই পেহেলগামটা কিসের জন্য ফেমাস, এটা হচ্ছে তোমার দ্য ভিলেজ অফ, নোন ফর দ্য ভিলেজ অফ শেফার্ডস, অর্থাৎ মেষ পালকের জন্য বিখ্যাত এই পেহেলগামটা, ঠিক আছে। অর্থাৎ এখানে ম্যাক্সিমাম লোকেদের অ্যাক্টিভিটিস হচ্ছে মানে তোমার মেষ পালন করা, অর্থাৎ ছাগল থেকে আরম্ভ করে, ভেড়া থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের ক্যাটেলদের রেয়ারিং করা। দ্য ক্যাম্প হল্টেড এট পেহেলগাম, অর্থাৎ এই ক্যাম্পটা পেহেলগামে যে থেকেছিল কি জন্য, হল্ট করেছিল কি জন্য, টু কিপ একাদশী অর্থাৎ ফাস্টিং এর জন্য তারা এই পেহেলগামে তারা ক্যাম্পটা তাদের একদিনের জন্য তাদের যাত্রা স্থগিত রেখেছিল, বোঝা গেছে। তারপর দেখো at sunset the moon over the mountain was not quite full, অর্থাৎ সানসেটের পরে কি দেখলাম, যে এই যে পাহাড়ের উপর থেকে আমাদের চাঁদ দেখা যাচ্ছিল, এটা কি ছিল, অর্ধচন্দ্রা কীর্তি দেখা যাচ্ছিল, কারণ এটা একাদশী টাইম ছিল, তাই না। তাহলে এখানে দ্য মুন ওভার দ্য মাউন্টেন ওয়াজ নট কোয়াইট ফুল, কারণ একাদশী সে টাইমে, দ্যাট টাইম একাদশী ছিল, ক্রিসেন্ট মুন ছিল, অর্ধচন্দ্রাকৃতি। তারপরে কি আছে, সিনারি অফ পেহেলগাঁও, অর্থাৎ পেহেলগাঁওয়ের সিনারি, সেটা কম্পেয়ার কার সাথে কম্পেয়ার করা হয়েছিল, কার সাথে কম্পেয়ার করা হয়েছিল, উইথ দ্য সুইজারল্যান্ড এন্ড নরওয়ে, সুইজারল্যান্ড এবং নরওয়ের সাথে একদম জেন্টেলিস্ট এন্ড দা কি বলবো, সব থেকে পিওর একদম, সুইজারল্যান্ড নরওয়ে সৌন্দর্যের সাথে কাশ্মীরের সৌন্দর্য করা হয়েছিল। লাস্ট হিউম্যান ডেলস মানে কি, লিভ বসবাস করা, লিভিং ফাউন্ড কোথায় দেখেছিল, হিউম্যান বস্তি কোথায় দেখতে গেছিলাম, এট দা পেহেলগাঁও ছিল, কিন্তু একটা সার্টেন টাইম এই পেহেলগাঁও পর্যন্ত এখানেই কিন্তু লাস্ট হিউম্যান বসতি, আর কিন্তু ছিল না, কারণ ঠান্ডার জন্য আর এখানে বসবাস করার মতো উপযুক্ত জায়গা নয়, সেই জন্য। ফাইনাল মার্চ অর্থাৎ পদযাত্রা, মার্চ মানে পদযাত্রা, বিজ্ঞান আরম্ভ হয়েছিল কোথা থেকে, ফ্রম পেহেলগাঁওয়ের পর থেকে কোথায় চলে গেল, একদম অমরনাথ কেভ। তারপর দেখো অন দ্য সেকেন্ড ডে, ঠিক আছে, অন দ্য সেকেন্ড ডে গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ, কি ক্যাম্প ফায়ার কি দিয়ে তৈরি ছিল, জুনিপার ট্রি, ঠিক আছে, যেটা খুঁজতে আরো তারা যখন সার্টেন হাইটে যখন চলে গেল, তখন এই পরের দিন তাকে যে সার্ভেন্ট ছিল, he had to wander miles to search for the scanty fuels, অর্থাৎ ন্যূনতম জ্বালানির জন্য তাকে খুঁজে বেড়াতে হয়েছিল, কারণ হাইটে পরে গেলে তখন অটোমেটিক্যালি যখন ঠান্ডা বাড়বে, একটা পয়েন্টের পর আস্তে আস্তে দেখলে যে পাইন উডের পর থেকে আস্তে আস্তে যখন আরো উপরে উঠবো, তখন আরো কিন্তু ভেজিটেশন কমে আসবে, ঠিক আছে, তখন এই তোমাদের গুল্ম জাতীয় সাবস জাতীয় প্ল্যান্ট দেখতে পাওয়া যাবে, তার উপরে উঠে গেলে আর একদম মস লাইকেন এরকম টাইপের দেখতে পাওয়া যায়, তারপর কিছু পাওয়া যায় না, ব্যারেন ল্যান্ড। দ্য গোট পাথ, ঠিক আছে, তো সংকীর্ণ ন্যারো রাস্তাটা, ওয়ার অফ স্টিপ ডিক্লিভেটিভস ছিল, কেমন ছিল, স্টিপ ডিক্লিভেটিভস, স্টিপ মানে কি একদম খাড়া, ডিক্লিভেটিভস মানে হচ্ছে নামা, একদম খাড়া ঢাল নেমে এসেছিল। The cave of the Amarnath was situated, কোথায় ছিল, in a boulder stream, জর্জ মানে কি, গিরিখাদ, অর্থাৎ কোথায়, এরকম একটা দুটো পাহাড়, তার মাঝে কি ছিল, বোল্ডার,
এরকম বোল্ডার ট্রেন অর্থাৎ পাহাড় নুড়ি বিছানো মোটা মোটা সেখানে। According to the Swamiji, a few peasants came upon the Aislingam. আইসলিঙ্গম যে প্রথমে কে এসেছিল? প্রথমে এসেছিল ফিউ পিজেন্ট এসেছিল, প্রথমে কিছু কৃষকে, মানে ওদের সেফারদের বলা হচ্ছে। and they become কি হচ্ছে? অস্ট্রাক, এবং তারা দেখে এটাকে অবাক হয়ে গেছিল। অ্যাস্ট্রাক মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া। দ্য আইসলিঙ্গম অর্থাৎ বরফের যে লিঙ্গটা, শিবলিঙ্গটা, appeared to the peasant, এটা মনে হয়েছিল পিজেন্টদের কাছে লাইক দ্য ওয়েটিং প্রেজেন্স অফ গড। ঠিক আছে, ওয়েটিং কি মনে হয়েছিল? যেন ওয়েট করছে প্রেজেন্স অফ ভগবানের উপস্থিতি। বোঝা গেল? তো আমরা যেটা পড়লাম আজকে তোমাদের এখানে, এই যে শর্ট কোশ্চেনের জন্য, এমসিকিউ এর জন্য আমরা যতটা পড়লাম, এখান থেকেই এইগুলোই মোটামুটি তোমাদের এমসিকিউ পয়েন্ট। এখান থেকেই এমসিকিউ গুলো আসার সম্ভাবনা বেশি। যেটা আমি বারবার বলি যে এমসিকিউ এর জন্য শুধু কি করতে হবে, তোমাদের একটাই পথ, বইটাকে কিন্তু ভালো করে লাইন বাই লাইন পড়তে হবে, তার সাথে সাথে ওয়ার্ড মিনিং গুলো বুঝতে হবে। এখানে কিন্তু আমরা আজকে অমরনাথ রিটেন বাই সিস্টার নিবেদিতা এর দ্বিতীয় অংশটা কিন্তু আমরা কমপ্লিট করলাম। এর নেক্সট ভিডিও হবে এটারই, অমরনাথেরই তোমাদের একদম লাস্ট ভিডিও, 3 নম্বর ভিডিওর মাধ্যমে কিন্তু অমরনাথ আমরা শেষ করব। স্টিল দেন কানেক্টেড উইথ র্যাডিক্যাল লার্নিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।